দলে দলে মানুষ বের হয়ে আসতেছিল। তো আমার একটি আকাঙ্ক্ষা ছিল, যদি ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটে তাহলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারাই হাসিনার সমালোচনা করার কারণে, ফ্যাসিস্ট মুজিবের শাসনের সমালোচনা করার কারণে এবং ভারতীয় আধিপত্যবাদের সমালোচনা করার কারণে গুমের শিকার হয়েছেন এবং এখনও কারাগারে রয়েছেন, বিভিন্ন আয়নাঘরগুলোতে রয়েছেন, এই লোকগুলো ওইভাবেই দলে দলে বের হয়ে আসবে। আরেকটি প্রত্যাশা ছিল, প্রত্যেকেই যৌক্তিকভাবে তার মত প্রকাশের যে স্বাধীনতা সেটা পাবে। এই দুটো জিনিসই প্রত্যাশা ছিল, যে লেভেল প্লেইং ফিল্ড আমরা পাবো। আমরা যারা নিজেদেরকে তৌহিদি জনতা মনে করি, অর্থাৎ প্রকৃত ইসলামকে ধারণ করি, তাওহীদকে লালন করি, আমরা যা বিশ্বাস করি এটা জনগণের সামনে উপস্থাপনের লেভেল প্লেইং ফিল্ড আমরা পাবো। বাস এই দুইটি প্রত্যাশা আমার ছিল। একটি হলো দলে দলে মজলুমরা বের হয়ে আসবে কারাগার থেকে। দ্বিতীয় প্রত্যাশা ছিল যে আমরা লেভেল প্লেইং ফিল্ড পাবো। তো প্রথম যে প্রত্যাশা, সেটির ক্ষেত্রে যদি বলি, আমরা দেখলাম 5 আগস্টে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ দলে দলে কারাগার থেকে বের হয়ে আসছিলেন। এমনকি অনেকের ক্ষেত্রে, রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে আইনি ফর্মালিটিও মেনটেন করা হয়নি। কারা ফটক থেকে তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হয়েছে, পরবর্তীতে ছেড়ে দেওয়ার পরে যে আইনি ফর্মালিটি মেনটেন করা হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমাদের যা লম্বা সময় যাবৎ ওনারা কারাগারে, মানে একজন ভাইয়ের কথা যে আমি বলি, তিনি বলতেন, ভাই ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘদিন আমার পরিবারের কারোর সাথে আমাকে দেখা করতে দেয় নাই। ইতিমধ্যে আমার মা মারা গেছেন, আমি মাকে মনে করার চেষ্টা করি, মায়ের চেহারাটা আমি ভুলে গেছি, এবং যখনই আবছা আবছা মনে আসে, খুব গভীরভাবে খেয়াল করতে গেলে মায়ের চেহারাটা হারিয়ে যায়। সেই ভাইটাও এখনো কারাগারে আছে মিথ্যা মামলায়। তো আমরা ভেবেছিলাম যে ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা মামলার শিকার যারাই হয়েছিল এবং হাসিনা পূর্ববর্তী, কারণ এই চক্রটা তো র্যাবের যেই চক্র, ডিজিএফের যেই চক্র, এটা তার আগে থেকেই শুরু হয়েছিল তৌহিদি জনতার বিরুদ্ধে। তো এই যে 16-17 বছর বা আরও বেশি সময়, বা কেউ আরও কম সময় থেকে কেউ 1 যুগ যাবৎ যে কারা নিয়ন্ত্রণ হয়ে আছেন, তো এই লোকগুলো এখনও কারাগারে রয়েছে। যেহেতু তারা কোনো রাজনৈতিক দলের লোক না, তারা যেহেতু ওই রকম এলিট শ্রেণী না, তো আমরা দেখলাম যে তাদেরকে ছাড়া হচ্ছে না। এবং ওলামায়ে একরাম সাধারণ তৌহিদি জনতা থেকে ছোট্ট ছোট্ট অনুদান কালেকশন করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন অনেকের পেছনে। অনেকের ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। এরপরেও কারা ফটকে তারা গ্রেফতার হয়েছে ইউনূস সরকারের আমলে। আবার অনেককে দীর্ঘদিন যাবৎ রিলিজ পেপার পৌঁছে যাওয়া সত্ত্বেও তাদেরকে ছাড় ছিল না। এবং আমরা যখন এই বেআইনি কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি, আমরা হয়ে গেছি মহৎ। তো এই যে প্রথম যে প্রত্যাশাটা ছিল, দলে দলে মানুষ বের হয়ে আসবে, রাজনৈতিক দলের লোকেরা বের হয়ে এসেছে, এখনও তৌহিদি জনতা এবং ওলামায়ে একরাম মিথ্যা মামলায় শিকার হয়ে রয়েছেন। এই প্রত্যাশা আমাদের পূরণ হয় নাই। এবং যারা বের হয়ে এসেছেনও, তাদের কোটি কোটি টাকা, তাদের এই যে লম্বা সময়ে তারা ইনকাম করতে পারতেন, তার যে আর্থিক ক্ষতিপূরণ, সেটাও দেওয়া হয়নি। অনেকের পরিবার পরিজন নেই। আর দ্বিতীয় যে প্রত্যাশা, লেভেল প্লেইং ফিল্ড, যে দাওয়াতের ক্ষেত্রে আমরা আমাদের আদর্শ প্রচারের লেভেল প্লেইং ফিল্ড পাবো, এটাও আমরা পাইনি। আমরা দেখেছি 24 পরবর্তী সময়ে নিরীহ কিছু সেমিনারের কারণে ওলামায়ে একরাম এবং তৌহিদি জনতার পক্ষে যে সেমিনারগুলো করা হচ্ছিল, তখন আমাদের কিছু ভাইয়েরা বলা শুরু করলো যে এই জঙ্গিরা প্রকাশ্যে আসা শুরু করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই হাসিনার ন্যারেটিভকে ফিরিয়ে আনার প্রচেষ্টা করা হচ্ছে। তো এই দুইটা জিনিস আমি যেহেতু ছোট জায়গা থেকে চিন্তা করেছি, আমার প্রত্যাশা ছিল এই দুইটা জিনিস, এই দুইটার একটিও আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। এজন্য
আমাদের এখানে জুলাই যোদ্ধাদের অন্যতম একজন আইকন নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই এই মুহূর্তে উপস্থিত হলেন। তিনি সহ অন্যান্য জুলাই যোদ্ধা যারা আছেন, ওলামা একরাম যারা আছেন, এই বিষয়ে আমি সোচ্চার হওয়ার জন্য বলবো যে মজলুম কারাবন্দীদের অভিশাপ থেকে আপনারা কেউ বাঁচবেন না। আপনারা যতই রাজনীতি করেন, আমি দেখতাম যে তারা বলতো যে বাইরে যারা ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, কিন্তু আমাদের কথা বলে না। হেল্লা, আপনি ওদেরকে কারাগারে নিয়ে আসেন যাতে আমাদেরকে ওরা চেনে, আমাদের সম্পর্কে ওরা জানে। তো মজলুমদের অভিশাপ থেকে আমরা যদি বাঁচতে চাই, তাহলে আমাদের যেটুকু আছে কথা বলার, অন্তত কথাটা বলি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মুখে আজকের এই রক্তাক্ত জুলাই প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা উপস্থিত হয়েছেন বাংলাদেশ হেফাজত ইসলামের সম্মানিত যুগ্ম মহাসচিব, কারাবন্দী নেতা শাইখ হযরত মাওলানা মুফতি হারুন ইজাহার। উপস্থিত হয়েছেন আমাদের সম্মুখে বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্ব, সকলের মনি, যারা জুলাইয়ের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন, সেই মহান নেতা, জননেতা মোহতারাম নাসিরুদ্দিন পাটোয়ারি। আরও উপস্থিত হয়েছেন আমাদের মাঝে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের বিশেষ মেহমান, বিশেষ অতিথি মোহতারাম কর্নেল হাসিনুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা জনাব কর্নেল হাসিনুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। আমাদের প্রাপ্তি প্রত্যাশা অনেক, আমরা এতটা হতাশ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা এই বিপ্লব 24 দিয়ে শেষ করি নাই বা শুরু করি নাই। পলাশীর যুদ্ধে হারার পরের থেকে আমাদের শুরু হয়েছে এই যুদ্ধ, এই স্বাধীনতা। একে একে 47, তারপরে 71, তারপরে এরশাদের পতন এবং আমাদের 15ই আগস্ট, এটাকে ধারণ করতে হবে আমাদের এই 24। ব্রিটিশ যে আইনে আমাদের শাসন করত, তারা একটু রয়েস হয়ে করত। পাকিস্তান ওই আইনে আমাদের শাসন করছে রয়েস হয়ে। কিন্তু বাংলাদেশে যখন শাসক আসলেন শেখ মুজিবুর রহমান এবং এই হাসিনা পর্যন্ত, কোনো রস হওয়ার কাজ নাই। আইনটা তার জন্য সুবিধাজনক ছিল, ইচ্ছা মতো আমাদেরকে নির্যাতন নিপুণের মধ্যে ফেলে দিচ্ছেন। আপনি যেভাবে বললেন, জেলখানায় লোকদের সাথে যে নির্যাতন করা হয়েছে, আমারও করা হয়েছে, আমি ছিলাম। এই গুম খুন ভাই, গুম খুন, আয়নাঘর, ধর্ষণ পাকিস্তান তো করে নাই। বলেন, পাকিস্তানকে নিয়ে আমার এরকম মানছে? তা আমি বলি, পাকিস্তান আমি মানে ছিলাম, পাকিস্তানের অধীনে ছিলাম। কোন জায়গায় অধীনে ছিলাম? পাকিস্তান তো আমাদের ছিল। এত আবল তাবল কথা বলে স্বাধীন করে এখন যদি আপনি আমার আয়নাঘরে ঢুকান, নখ তুলে ফেলেন, রিমান্ডে নেন, এটা তো কথা ছিল না। না, পাকিস্তান করেন, যেটা ব্রিটিশ করেন সেটা আপনি করছেন। তো বড় ফ্যাসিস্ট আমরা কথা বলি এত কিছু, কিন্তু আমরা খুব দুঃখ লাগে, ব্রিটিশ শাসন করছে, ওরা চলে গেছে চামড়া। তো আমাদের লোকরা কি করছে? ব্রিটিশদের দেশ থেকে সম্পদ নিয়ে গেছে তার দেশে, একই কাজ আমাদের রাজনীতিবিদরা করতেছেন। এদের লোভ জিব্বে এত বড়, এর জন্য দরকার ধর্মীয় শাসন ব্যবস্থা কিছুদিনের জন্য অন্তত। ওই চোরদের হাত কাটতে হবে, তাহলে আর ক্ষমতা দেওয়ার চিন্তা তারা করবে না। ওদের কয়েকটা ঝুলাইতে হবে, এদেরকে আরাম আয়েসে জেলখানায় রেখে এরা ট্যাংরা মাছ খায়, বুঝছেন ভাই? মানে ট্যাংরা মাছ খায় জেলখানার ভিতরে, এই অবস্থা। আর আমাদের লোকরা কষ্ট করে এখানে। এরকম আইন আমার দরকার নাই। আমার আইন হবে জনগণের জন্য। এটা হলো 24, এই যে জুলাই সনদ পরে আমরা আগানোর মধ্যে ঝামেলা। আপনার এত সমস্যা কেন জুলাই সনদ মানতে? তাহলে আপনি অবৈধ পন্থায় সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চান, আর কোনো না সমস্যা নাই। আপনি চান না যে গুম খুন বন্ধ হোক, চলমান থাকুক, এটা সুবিধা হাসিনা দেখাই দিয়ে গেছে। এটা আপনি মুখ বন্ধ করতে পারবেন।
একটাই স্বাধীনতা পাইছি, যে কথা বলার স্বাধীনতা, যেটা আমরা আগে পাই নাই। তা আমরা মনে করি আমরা পশ্চিমাদের সুযোগ দিব না, কৌশলে কাজ করব, আমাদের অধিকার আদায় করব। জোর জবরদস্তি করে সরকার ক্ষমতা থাকতে পারবে না। কারণ বোঝার চেষ্টা করেন হাসিনার কি ছিল, র্যাব পুলিশ থেকে আয়নাঘর টায়না আবল তাবল জিনিস দিয়া, এখন এই সরকার তো কিছুই নেই। জোর করে ওনারা এই 24টাকে ছিনায় নিচ্ছেন। 24 উনি কোথায় ছিলেন? এই নেতারা সালুদ্দিন সাহেব কই ছিলেন? মির্জা ফখরুল কই ছিলেন? আমি লজ্জাজনক 23 সালে, হ্যাঁ এই যে অক্টোবর মাসে 28 তারিখ থেকে সেপ্টেম্বরের একটা জনসভা ঢাকায় হলো, নেতা আগে ভেঙে গেছে। না নেতা এসি গাড়ির গ্লাস বন্ধ করে চলে গেছে, আমি বসে আছি জনকের সামনে। আমি অবাক, নেতা তো আগে যায় না, নেতা যায় সবার পিছনে। ঠিক একই কাজ করে শেখ মুজিবুর রহমান, আমাদের ওই অস্ত্রের মুখে রেখে উনি সুন্দর পাকিস্তানের কাছে চলে গেছে। এই নির্লজ্জ বেহায়া লোকগুলি আবার ঘুরে ফিরে আসে। তা আমাদের হবে, আমরা মনে করি আমরা কথা বলতে পারতেছি, কথাটা আমরা যেন সঠিকভাবে বলি এবং বোঝাইতে পারি। এবং আমি মনে করি আজকে দেখেন বড় লজ্জা লাগে, আমাদের 52 সালে মারা গেছে 6 জন, এটারে আমরা কোথায় নিয়ে গেছি? কয়েক হাজার মনে হয় শহীদ মিনার আছে। আর 24-এ মারা গেছে 1400, 30,000 আহত। আমরা শহীদ মিনার বানাবো কিনা এই সিদ্ধান্ত নিতে পারি নাই। কতটা নির্লজ্জ বেহায়া আমরা। পাকিস্তান তো শহীদ মিনার বানাতে নিষেধ করে নাই, আর আমাদের বিএনপি চিন্তাও নেয় না। তো যে যেরকম সে সেরকম ট্রিটমেন্ট পাবে। মহান আল্লাহ ন্যায় বিচার করেন, কোনো ছাড় দেন না। সুতরাং ওনাদের ইচ্ছা, জোর করে ক্ষমতা কেউ থাকতে পারবেন না। যে কথা ছিল এখন বলে নির্বাচনে যে কথা বলছেন, আমি মনে করি আপনারা হতাশ হবেন। জনগণের শক্তি মহান আল্লাহ এই মুসলিমের সাথে থাকে। আমি কথা বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে। আপনাদের অশেষ ধন্যবাদ কথা শোনার জন্য। আমরা অন্যদের কথা শুনবো, আর কথা একটাই, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমার প্রত্যাশার প্রাপ্তির সাথে বিশাল ফারাক। এখান থেকে এটা সংকুচিত করে নিয়ে আসি, ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। বক্তব্য পেশ করলেন মোহতারাম সাবেক সেনা কর্মকর্তা কর্নেল হাসিনুর রহমান। এই পর্যায়ে আজকের জুলাই রক্তাক্ত প্রাপ্তি প্রত্যাশা আলোচনা সভায় বক্তব্য রাখছেন সাবেক সেনা কর্মকর্তা মোহতারাম মেজর অফিসার মাহবুবুল আলম, মেজর জেনারেল মাহবুবুল আলম। হযরতকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অ্যাকচুয়ালি আজকে বসেছি জুলাইয়ের প্রাপ্তি এবং সম্ভাবনা এটার উপর আলোচনা করার জন্য। তবে তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা আপনারা সবাই আমি এই দেশের মুক্তিযুদ্ধের সময়ও ছিলাম, এই যে 24-এর সময়ও ছিলাম, আর আমাদের পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব রক্ষার জন্যও ছিলাম। অনেক কিছুই দেখেছি। আমাদের এখানে যুবক নেতারা আছেন, তরুণ নেতারা আছেন। তাদের উদ্দেশ্যেও আমি একটা কথা বলতে চাই, সেটা আমাদের এই দেশটাকে নিয়ে অনেক খেলা হয়েছে, অনেক খেলা চলছে। জুলাই বিপ্লবের যে লক্ষ্য ছিল, এই লক্ষ্যগুলা অর্জিত হলে কি হতো? এই লক্ষ্যগুলা অর্জিত হলে এই দেশের সাধারণ প্রান্তিক জনগণ তাদের স্বাধীনতার স্বাদটা পাইত। এই দেশের যে সম্পদ আছে, আমার যে 18 কোটি 20 কোটি যে মানুষ আছে, তাদের যে 40 কোটি হাত আছে, সেটা একটা সম্পদ। আমার দেশের যে জিও স্ট্র্যাটেজিক লোকেশন, যেই স্ট্র্যাটেজিক লোকেশনটা আমার এই দেশকে পৃথিবীর অন্যতম হাব, কমিউনিকেশন হাব, ট্রেডিং হাব, পলিটিক্যাল হাব বলেন,
এই হাব হিসাবে পরিচিত করতে পারত। সেই জুলাইয়ের লক্ষ্যটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের খেলা চলছে বাংলাদেশের মাটিতে। আপনাদেরকে সবাইকে অত্যন্ত বেশি সজাগ থাকতে হবে। বিশেষ করে আমি তরুণ নেতৃবৃন্দ যেখানে এখানে আছেন তাদেরকে আমি বলতে চাই, আমরা তো যোদ্ধা মানুষ, জন্মর পরের থেকেই যুদ্ধ করছি, মরার আগ পর্যন্ত যুদ্ধ করে যাব দেশের জন্য আর ইসলামের জন্য, আল্লাহর জন্য। কিন্তু আপনারা যারা এখানে আছেন তারা এটা মনে রাখবেন যে এখন আমাদের এখান থেকে আমাদের যে সম্ভাবনা, আমাদের দেশের যে সম্ভাবনা, সেইটাকে ছিনিয়ে নেওয়ার জন্য বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ যে খেলাটা খেলছে এখানে, সেটা সম্পর্কে আপনাদের সবাইকে অত্যন্ত বেশি সজাগ থাকতে হবে। কেন? ধরেন আমার এই দেশটা যদি একটা ইন্টারন্যাশনাল করিডোরের একটা অংশ হয়, তাহলে কিন্তু আমার এই দেশটাকে ঠেকানোর কারো কোনো উপায় নাই। সে উন্নতির চরম শিখরে চলে যাবে। দ্বিতীয়, যদি এই দেশকে আমরা তিস্তা বলেন বা অন্যান্য যে সমস্ত কাউন্টার ইন্ডিয়ান টেরোরিজম, ওয়াটার টেরোরিজমের হিসেবে আমরা কাজ করতে পারি, তাহলে আমরা আমাদের চোখ তাদের চোখের সঙ্গে রেখে কথা বলতে পারবো। অতএব সেই দেশ যেটা রিজিওনাল হেজমন, এই রিজিয়নের মধ্যে তারা হলো কি আধিপত্যবাদ, তারা চাবে না যাতে আমরা সেই শক্তিটা অর্জন করি। সেজন্য আমাদেরকে যে ইন্টারন্যাশনাল করিডোর থেকে বাইপাস করা হচ্ছে, তারা মায়ানমারের সঙ্গে, সিঙ্গাপুরের সঙ্গে, ইভেন মোদি কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় গেছিল, আপনারা জানেন কি কারণে। তারা বাংলাদেশকে বাইপাস করে এই হাবটাকে দক্ষিণ এশিয়ার দিকে, দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে নিয়ে যেতে চায়। আমরা যদি এই হাব থেকে পার হয়ে যাই, যেটার জন্য চীন আমাদেরকে একটা সুন্দর একটা প্রপোজাল দিয়েছে, সেই প্রপোজালের দিকে আমরা যেতে চাই। এবং সেই কারণে আমি চাবো আমাদের বিভিন্ন পক্ষ থেকে আমাদের সরকারের কাছে এই প্রপোজালটাকে গ্রহণযোগ্য করার জন্য। দ্বিতীয়, বাংলাদেশকে আমেরিকা এবং চায়নার সঙ্গে অত্যন্ত ব্যালেন্স একটা স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে। আপনারা ভিয়েতনামের দিকে তাকিয়ে দেখেন, ভিয়েতনাম আমেরিকার সঙ্গে, চায়নার সঙ্গে সুন্দর একটা ব্যালেন্স করে তারা উন্নত হচ্ছে। পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন, তারাও চায়নার ভালো বন্ধু, আমেরিকার সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে। সেই জন্য আমাদেরকে ওই রকমভাবে একটা স্ট্র্যাটেজি, একটা ইন্টারন্যাশনাল কৌশল গ্রহণ করতে হবে, যেখানে আমরা আমেরিকাকেও আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে নিব এবং চায়নাকে অত্যন্ত বড় আমাদের একটা বিনিয়োগ পার্টনার হিসাবে নিব, ব্যবসা। সো এই সমস্ত দিক দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, না হলে আমরা কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে খেলা, এই খেলাকে কাউন্টার করতে পারবো না। সেজন্য আপনারা সবাই কিন্তু মনে রাখবেন যে আমাদের দেশকে নিয়ে এই খেলা চলছে, এই মুহূর্তেও চলছে। সেই জন্য আপনারা নিজেদের মধ্যে, বিশেষ করে আমি দেখছি দুইটা দল, বড় দলের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। এটা তো তৈরি করা জিনিস, এটা তৈরি করেছে এবং তারা এরকম মারামারি করবে, দেশে অস্থিতিশীল করবে। তারপরে আরেক দল বসে আছে এখানে ক্ষমতা নেওয়ার জন্য। এই ক্ষমতার মধ্যে আমাদের লেডি ফেরাউন চলে আসবে আবার। এই জন্য তো সে ডিসেম্বরে আসার জন্য একটা হুঙ্কার দিয়েছে। আপনারা মনে করেন না যে সে এটা আসতে পারবে। এটা একটা সাইকোলজিক্যাল ওয়ার। সে আপনাদেরকে মনস্তাত্ত্বিকভাবে আপনাদেরকে একটা চাপের মধ্যে রাখতে চাচ্ছে। এই দেশ কখনো, যেখানে 2000 ছেলে রক্ত দিয়েছে, হাজার 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 মানুষ পঙ্গু হয়েছে, সেই দেশকে দাবিয়ে রাখা এত সহজ না। খালি আপনাদেরকে নিজেদের থেকেই মনে রাখতে হবে যে আমাদের দেশকে নিয়ে খেলা চলছে, অথবা আমাদের মধ্যে বিভাজন করতে যাতে না পারে। ডিভাইড অ্যান্ড রুল আজকে থেকে না, অনেক আগের থেকে চলছে। ব্রিটিশরা শিখে গেছে ইন্ডিয়ানদেরকে, ইন্ডিয়ানরা শিখে গেছে পাকিস্তানিদেরকে। আমরা এখন আমাদের নিজেদের মধ্যে বিভাজন করা শুরু করেছি এবং আমরা এই ডিভাইড অ্যান্ড রুল করে আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। এটা থেকে আপনারা সবাই সাবধান থাকবেন। বিশেষ করে তরুণ নেতৃত্ব যারা আছে তাদেরকে আমি বলবো, আমরা ফৌজ, বিকাশ করে অবসরপ্রাপ্ত যে সেনাবাহিনীর সদস্য আছে তাদেরকে আমরা একত্রিত করছি। ইনশাআল্লাহ আমরা
আল্লাহর তরফ থেকে রহমত নিয়ে, কুওত নিয়ে আমরা এদেরকে মোকাবেলা করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করছি। দেশের জন্য দোয়া করবেন, আমার ইসলামের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। বক্তব্য রাখলেন মেজর জেনারেল মোহতারাম মাহবুবুল আলম। এই পর্যায়ে আমাদের সম্মুখে জুলাই রক্তাক্ত সনদ সম্পর্কে আলোচনা করবেন আজকের এই আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি মোহতারাম রাশেদ প্রধান, মুখপাত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। মোহতারাম রাশেদ প্রধান। শেষ করে